হ্যাঁ, এই যে তো অন অফ, অন অফের পরে ফাংশনে চলে আসবেন। ফাংশনে চাপলে এক এক করে, এই যে আপনার এখন আছে হটপটে, এই যে যেটা লাল জ্বলতেছে, হ্যাঁ, হাই হাই ফায়ার, স্লো ফায়ার, মিল্ক, বয়েল ওয়াটার, স্টু, স্যুপ। আপনি সবসময় রান্না করবেন স্টির ফ্রাইতে, এই যে এটাতে স্টির ফ্রাই রান্না করে তারপরে এখানে এই যে 200 আছে তো এটা কমাই দেবো, কারণ এত কাপ লাগবে না। এই যে 180। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি বাড়ির ব্লগ দেখার জন্য সবাইকে বরাবরের মতো আমন্ত্রণ করছি আমার ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলটিতে। আমি মেহনাজ। আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমার প্রিয় আন্টি, আপু, ছোটো ছোটো সোনামণি এবং ভাইয়ারা আমার ব্লগগুলি দেখে থাকেন, সবাইকে এই শৈত্যপ্রবাহের মধ্যে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালো আছি। আম্মাকে ইন্ডাকশন চুলার যে সিস্টেমটা কিভাবে কি রান্না করবে তো সেইটাই শিখিয়ে দিচ্ছিলাম। সব অপশানের তো দরকার নাই, যে অপশানটাতে আমার সচরাচর রান্না করার প্রয়োজন হবে সেটাই দেখিয়ে দিলাম। আর আজ ছিল ডিসেম্বরের 24 তারিখ। তো সকালবেলায় আমি খিচুড়ি রান্না করছি। তো আম্মা বলছে কি সব কি একসাথে মাখিয়ে উঠিয়ে দিবা কিনা, তো আমি বললাম যে না, একটু কষিয়ে নেই। তো এক এক করে আমি চাল ডাল দিয়ে সব কিছু মিলিয়ে খিচুড়িটাকে রান্না করে নিচ্ছি। গতকাল বাড়ি এসেছিলাম দুপুর 2:30টার দিকে। আর 24 তারিখ সকালবেলা থেকে মোটামুটি আমি আমার সংসারে যতটুকু কাজ করে আম্মাকে হেল্প করা যায় ঠিক সেভাবেই দায়িত্ব নিয়ে যে কদিন থাকবো সব কিছু করার চেষ্টা করব। মূলত কিচেনের দায়িত্বটা আমি নেওয়ার চেষ্টা করব। আর গ্রামের বাড়ি জানেন তো, এখানে কিন্তু সকালবেলা থেকেই মেহমান আসা শুরু হয়। আর আমার শাশুড়ি মা যেহেতু হাই স্কুলের টিচার ছিলেন, তো দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টরা দেশের বাইরে থাকে বা এই গ্রামের বাইরে থাকে, ঢাকায় থাকে বা যেখানেই থাকে, তারা কিন্তু হুটহাট করে আম্মাকে দেখতে চলে আসে। তো এরকমই একটা সকাল ছিল আজকের সকালটা। তবে সে অপশানগুলো আমি কিন্তু স্কিপ করে গিয়েছি। দেখা যাচ্ছে যে রান্নার ফাঁকে আমার দুজন স্টুডেন্ট চলে এসেছে, রান্নাগুলো নামিয়ে রেখে আবারও তাদের জন্য চা নাস্তার আয়োজন করেছি। এভাবেই কিন্তু গ্রামের সকালবেলাগুলো শুরু হয়। আর মোটামুটিভাবে 24 তারিখ থেকেই কিন্তু শীতের যে তীব্রতা সেটা একটু অনুভব করার চেষ্টা করি। কারণ আমরা যেদিন এসেছিলাম সেদিনও কিন্তু এতটা শীত বুঝিনি, বা আমরা 22 তারিখও যেদিন ঢাকায় ছিলাম ফ্যান চালিয়েই কিন্তু ঘুমিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে এখানে এসে এত শীত, মনে হচ্ছে যে মানে হাড় কাঁপুনি শীত। আর যেহেতু নতুন বাড়ি সব কিছু কিন্তু ঠান্ডা একটা ভাব রয়েছে। তো আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন আমার প্রিয় মানুষগুলোর কাছে প্রথমে অনুরোধ করছি, আজকের এই গ্রামের ব্লগের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি এই ব্লগটাও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। রান্না করতে করতে শীতের যে অবস্থাটা, বাইরের যে অবস্থাটা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন কিন্তু বেলা 10:30টার মতো বেজে গেছে, তারপরেও হালকা পাতলা কিছুটা রোদ এসেছে। খিচুড়িটাকে চুলায় বসিয়ে দিয়ে এখন আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওটা হতে হতে এই কাজটা আমি সেরে নিব। একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, আমি আম্মার জন্য নতুন যে জিনিসগুলো কিনে এনেছি সেটা এই জুতা থেকে শুরু করে হাঁড়ি পাতিল চুলা ব্লেন্ডার সব কিছুই কিন্তু আমি প্রথম ইউজ করছি। অর্থাৎ আমি আমার জন্য মোজা নিয়ে এসেছি বাড়ি পরার জন্য, কিন্তু সেটা মনে হচ্ছে শীত কাভার করবে না। তো আম্মা বলছে তুমি এটা পরো, তুমি চলে গেলে আমি পরবো। তো একজোড়া আমি পায়ে দিয়েছি, একজোড়া আপনাদের ভাইয়া পায়ে দিয়েছে। তো আব্বা আম্মার জন্য আনা জুতাগুলোই আমরাই প্রথমে ব্যবহার করছি। তাছাড়া গতকাল ইন্ডাকশান চুলায় তো আমি চা বানিয়ে চুলাটাকে উদ্বোধন করেছি, তার সাথে যে স্টিলের হাঁড়ি পাতিলগুলো এনেছি সেগুলোতেও কিন্তু রান্নার কাজ শুরু করে দিয়েছি। আর কাঠের চামচটা দিয়েও তো আপনারা দেখতে পেলেন যে আমি কিন্তু খিচুড়িটাও নাড়ানাড়ি করছি। তো যাই হোক, সব কিছুই নতুন জিনিসে সব কিছুই উদ্বোধন করে আম্মাকে দেখিয়ে শিখিয়ে যাচ্ছি যাতে করে আমার কাজে সুবিধা হয়। আর যে জিনিসটা উনি নিয়মিত রেগুলার ইউজ করবে সেহেতু ওনার জানা উচিত। আর আপনাদের ভাইয়া আর আমি মোটামুটিভাবে এটা বিশ্বাস করি যে আম্মা যেহেতু অনেক বয়স্ক একজন লোক, তো ওনার জীবনকে সহজ করার জন্য যতটুকু আমরা ছেলে মেয়ে হিসেবে যতটুকু যা দিয়ে আম্মাকে হেল্প করতে পারি সেটা আমাদেরই করা উচিত, আমরাই তো ওনাদের সন্তান। তো এই তো সকালবেলার খাবার নিয়ে বসে গেছি। আমি কাঁচা
পেঁয়াজ আর শুকনো মরিচ সরিষার তেল দিয়ে একটা ভর্তা করে নিয়েছি, সাথে কিন্তু সালাদ ছিল, আর হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি। আমার ছোটো মামা শ্বশুরও এসেছেন, তো আমাদের সাথে সকালের খাবারটা খাচ্ছেন। এই তো সবাইকেই বেড়ে দিচ্ছে, আমার হাজব্যান্ড কিছুটা দিচ্ছে, বাকিটা আমি কিছুটা করব, আর আমাদের রত্নাপা তো আছেই। সব মিলিয়ে হচ্ছে যে এই আমাদের দিনকাল চলছে। খাওয়া শেষ, এখন হচ্ছে যে থালা বাসনগুলো ধুতে হবে। রত্না আপা মেবি অন্য কোনো কাজে গিয়েছে, তো এই ফাঁকে আমি চিন্তা করছি যে একটুখানি বসে থাকলে, আসলে বসে তো থাকাই যায় কিন্তু সময়টাকে নষ্ট হয়, আর যেহেতু শীতের ছোটোবেলা, তো চেষ্টা করছি যে আসলে প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে কমপ্লিট করে সব কিছুই শেষ করা যায়। আম্মা টোটালি ধরতে দিতে চায় না কোনো কাজ, কিন্তু আমি আমার শ্বশুর আব্বাকে এবং আম্মাকে বলেছি আমি যে কদিন থাকবো আপনি কোনো কাজ করবেন না। তাছাড়া আম্মা এতটাই অসুস্থ, উনি এই বয়সে কী কাজ করবে, আর তাছাড়া লজ্জাও লাগে। আর একটা জিনিস হচ্ছে যে আমার বোনের হাজব্যান্ড যেহেতু মারা গেছে কিছুদিন আগে, আমি যদি মন খারাপ করে এখানেও বসে থাকি তাহলে সেটাও দেখতে কেমন লাগে। তো সব মিলিয়ে আমি আসলে এভাবেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, যাতে করে অন্যজনেরও হেল্প হয় আর নিজেও ভালো থাকি। এভাবেই করেই কিন্তু আমি আমার দিনগুলো পার করার চেষ্টা করছি। সব থালা বাসনগুলো আমি মেজে নিলাম, আর এছাড়া কিন্তু এখনও যারা যারা খাচ্ছে কিছু কিছু থালাবাটি কিন্তু এই আমার কাজ করার ভিতরেও কিন্তু একের পর এক আসছে, তো আমি সেভাবে করে সবগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আজকের ব্লগটা যারা দেখছেন এবং যে সমস্ত নতুন আপু আন্টিরাও আজকের ব্লগটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলি ভালো লেগে থাকে তো রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজার্স চ্যানেলে লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারেন। আর যারা এই কাজটা অনেক আগে করে দিয়েছেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা জানাচ্ছি। প্লেটগুলো মেজে নেওয়া শেষ হয়ে গেছে আমার, এখন আমি এক এক করে ধুয়ে নিচ্ছি। আর তাছাড়া হচ্ছে যে দুপুরে রান্নাবান্নাও করতে হবে, সেটারও কিন্তু বেশ কিছুটা প্রস্তুতি রয়েছে, তো সেই কাজগুলোও কিন্তু রত্নাপা আর আমি মিলে করব। তো আম্মাকে বলে দিয়েছি যে আম্মা আমি যে 4-5 দিন থাকবো আপনি টোটালি টেনশন করবেন না, রত্নাপা যেহেতু আছে আর আমি যতটুকু পারি আপনাকে ঠিক ততটুকু কাজে আমি হেল্প করারই চেষ্টা করব। আমার থালা বাসনগুলো ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি র্যাকে থালা বাসনগুলো রাখছি। আর রত্না আপা কাজ শেষ করেও চলে এসেছে, উনি এখন পাতিলটাকে মেজে নিচ্ছে। তো আমি এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ি। ফেয়ারি রোজ আইডি থেকে আপু লিখেছ, আপু গোপালগঞ্জ কোথায়, তোমার শ্বশুরবাড়ি কোথায়? আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থাকি। আমার যে জমি এবং আমার ভাইয়ের যে জমিটা গোপালগঞ্জ রয়েছে আপু, সেটা হচ্ছে যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুব কাছাকাছি। এক্স্যাক্ট এলাকাটা আমি বলতে পারছি না, যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। আর আমার শ্বশুরবাড়ি খুলনা বিভাগের একটা থানার ভেতরেই রয়েছে, যেটা বললে আসলে চিনে যাবেন, কিন্তু বলতে পারছি না আসলে। তো এইটা আসলে খুলনা বিভাগের মধ্যেও পড়েছে, আবার নড়াইল জেলার যে কালিয়া থানা সেটার শেষ সীমান্তও পড়েছে, আবার গোপালগঞ্জ জেলারও একদম পাশাপাশি পড়েছে, একদম শেষ মাথায় গিয়ে। তো এই তো এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি সব কিছু। তো দুপুরে রান্নাবান্নার জন্য কিছু কাজ গুছিয়ে নেওয়া হয়েছে, তো এর ভিতরে হচ্ছে যে আমরা আবার একটু রসগোল্লা খাবো, সাথে চাও খেয়ে নিব। গতকাল রাতে রত্নাপার হাজব্যান্ড রসগোল্লা নিয়ে এসেছিল আমাদের জন্য, আমি বলেছিলাম যে ভাই রসগোল্লা নিয়ে আসেন, কারণ এখানকার যে দোকানটা আছে লোকাল, এই রসগোল্লাগুলো খুবই টেস্টি, খুবই সুস্বাদু। বাড়িতে আসলে মিষ্টিগুলো খাওয়া হয়, আবার যখন দেখা যায় যে আপনাদের ভাইয়া ঢাকায় যায় তখনও এখানকার মিষ্টিগুলো নিয়ে আসা হয়। তো এখন মামা শ্বশুর সহ সবাইকে আমি রসগোল্লা দিয়ে দিচ্ছি, আমিও খাবো, রত্নাপাও খাবে, সাথে কিন্তু সবাইকে চাও দিয়ে দিব। তো সকালের খাওয়া দাওয়া পর্ব কিন্তু এখনও চলছে, এটা শেষ হয়নি। তো আমি আরেকটা কমেন্ট পড়তে চাই। জান্নাতেশা আইডি থেকে আপু লিখেছ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু।
সালেহা আর সালেহার বাবুটাকে দেখে খুব ভালো লাগলো। আল্লাহ পাক ভালো রাখুক সবাইকে। আগে কমেন্ট করতাম, সেই 2020 সাল থেকে আপনার ভিডিও দেখা শুরু করেছি। মাঝে অনেক দিনের গ্যাপ ছিল, অনেক প্রশ্ন আসতো, দোয়া করতাম, আবার জাহিদা আপুর কথা ভাবতাম। আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। সংসার করতাম আর আপনার ভিডিও দেখে সময় যেত। দীর্ঘদিন পর আবারও কমেন্ট করলাম আপু, আপনি অনেক ভালো মনের একজন মানুষ আর বিনয়ী। আপনার কথা শুনলে অনেক আপন আপন লাগে। আপু, আমার একটা ছোট্ট মেয়ে আছে ফিহা, দোয়া করবেন আমাদের জন্য আপু। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাতে আপু, যে এত সুন্দর একটা কমেন্ট করেছো আর আমাকে এখনও মনে রেখেছো, এজন্য সত্যি আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তর থেকে। সেই সাথে ছোট্ট মামনি ফিহার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। অনেক বেশি ভালো থাকো আপু তুমি তোমার পরিবারকে নিয়ে। আর মাঝে মধ্যে আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমার খুব বেশি ভালো লাগবে। আর ব্লগগুলো যেহেতু আপু আমি তোমাদের জন্যই তৈরি করি, তাই তোমাদের কমেন্ট পেলে আমার অনেক বেশি খুশি লাগে। তো খুব বেশি ভালো থাকো আপু, অনেক বেশি ভালো থাকো, দোয়া রইল। তো সকালে নাস্তা পর্ব শেষ করে আমি এখন এসেছি গ্রাইন্ডারটা বের করে নিব। তো আপনাদের ভাইয়া বলছে যে আম্মাকে ডেকে দেখাও যে কোনটা কোন ধরনের বাটি বা জগ কোনটা দিয়ে কী ধরনের কাজ করা যায়। তো আমি আবার বের করে সবগুলো আম্মাকে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি। আম্মা, এটা হচ্ছে জুসের জগ, এটা ছাঁকনি সহ জুস করতে পারবেন, আবার ছাঁকনি ছাড়াও জুস করতে পারবেন। এছাড়া একটা জগে আপনি চালের গুঁড়ি করতে পারবেন, অন্য একটা জগে আপনি ডাল, আদা, রসুন এগুলো পেস্ট করতে পারবেন, আর অন্য আরেকটা যে বাটি থাকে ছোট, সেটাতে শুকনা যে মশলাগুলো সেটা গ্রাইন্ড করে নিতে পারবেন। তো সব কিছুই আমাকে বুঝিয়ে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু আবার আমার কিচেনের জন্য যে দুইটা লাগবে সেই দুইটা বের করে নিয়ে বাকিগুলো আবারও আমি প্যাকেট করে ঢুকিয়ে রাখবো। আর দেখাচ্ছি যে এই নাইফটা দিয়ে কিন্তু আপনি মশলাগুলোকে এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি গ্রাইন্ডারটাকে আবার প্যাকেট করে উঠিয়ে রেখে আমার যেটা লাগবে মটরটা সহ আমি দুইটা বাটি বের করে নিয়ে এসেছি। তো আম্মা হচ্ছে কি যে প্রতিদিনের যে রান্না বান্নাটা যেটা থাকে, সেই প্রতিদিনের রান্নাবান্নার জন্য প্রতিদিন উনি মশলা তৈরি করে, পাটায় বেটে মশলা খায়। এই কারণে আসলে তরকারিগুলো এত টেস্টি হয়। তো আমি প্রথমে একটা ভুল কাজ করেছি, যেটা হচ্ছে যে আদা রসুন পেস্ট করার যে জগটা আমি সেটা ঠিকই নিয়েছি, কিন্তু পরিমাণটা এত কম ছিল, আমার পেস্ট করতে একটু সময় লাগছিল। তবে বিশ্বাস করেন আপুরা, এই যে ব্র্যান্ডের আমি গ্রাইন্ডারটা নিয়েছি নভেনা, এটা এতটাই ভালো, আমি সব রকমের পেস্ট করে আপনাদেরকে দেখাবো। এখন আমি বাটিটাকে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু অল্প অল্প মশলা আমি ছোট বাটিটা নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি জিরা। তো জিরা পেস্ট হচ্ছে, এর ভেতরে কিন্তু আমি আদা করে রেখেছি, রসুন করে রেখেছি, আর শুকনো মরিচ করব। তো সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখেন, লাস্ট আমি শুকনো মরিচ করেছি, এত সুন্দর পেস্ট হয়, এটা বোঝার কোনো উপায় নাই। কোথাও একটু দানাদার থাকে না, কোথাও কোনো কিছু সাবা সাবা থাকে না, সব কিছু দারুণ মিহি পেস্ট হয়। তো সবগুলো মশলা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এইটা হচ্ছে যে জিরা পেস্ট, খুব দারুণ মিহি হয়েছে। এটা হচ্ছে রসুন, তারপরে আদা, আর এই যে গ্রাইন্ডারের যে ছোট বাটিটা ছিল সেটাতে হচ্ছে যে মরিচ, শুকনো মরিচ আমি পেস্ট করে নিয়েছি। মোটামুটিভাবে আমার আজকে রান্নাবান্নার জন্য যে মশলাগুলো লাগবে আমি সেগুলো গ্রাইন্ডারে করে নিয়েছি। আর রত্নাপা আমাকে ভাবে সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছে। বিশেষ করে মাছগুলো তো কেটে ফ্রিজেই রাখা ছিল, লাউ কেটে দিয়েছি। আর একটা বিষয় আপনাদের সাথে আমি বলি, আমি যে রান্নাটা করছি দেখেন, মরিচ না, পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ ভাজার ভিতরে আমি কাঁচা জিরা দিয়ে দিয়েছি। খুলনা এলাকার বিশেষ করে আমাদের এই গ্রামের রান্নার একটা ট্র্যাডিশন আছে, এটা এইভাবে ভেজে তারপরে উঠিয়ে নেয়। এরপরে পাটায় যে ঝোল তরকারিটা রান্না হয় সেখান থেকে ঝোল নিয়ে তারপরে এই মশলাটাকে পেস্ট করা হয়, একদম নামানোর আগে মশলাটাকে দেওয়া হয়। নতুন এই পাতিলটা পুড়ে গেছে, কারণ আম্মাকে যখন সকালবেলা দেখাচ্ছিলাম এক এক করে, তখন কিন্তু তেল দেওয়ার আগেই যখন একটু সময় নিয়ে দেখাচ্ছিলাম তখন পুড়ে গিয়েছিল, এই কারণে পোড়া দাগটা ওঠে নাই। আর স্টিল তো একটু তাপ লাগলেই কিন্তু পুড়ে যায়। তো লাউয়ের তরকারি রান্না করব, যার কারণে আমি পেঁয়াজ আর হচ্ছে যে জিরাটাকে আমি ভেজে উঠিয়ে নিলাম। এটাকে আমি পাটায় বেটে পরবর্তীতে আমি ঝোলের সাথে মিশিয়ে দিব। আর বাড়ি আসার পর প্রথম দিন আম্মার হাতের এই লাউ তরকারি খেয়ে আপনাদের ভাইয়া এতটাই ফিদা হয়ে গেছে, এরপরে এসে সে ডিক্লেয়ার করেছে প্রতিদিন লাউ চলবে।
যে কয়দিন বাড়িতে থাকবো প্রত্যেক বেলায় বেলায় লাউ জ্বলবে, মানে এতটাই বিরক্ত ধরিয়ে দিয়েছে সে লাউ খাওয়ার উপরে, মানে বলার না। আর এখানে লাউ এত সস্তা আর এত কচি জালি, আমি তো ঢাকায় লাউ কেনার সাহস পাই না, যে ঢাকার লাউগুলো খেলে না সিদ্ধ হতে চায় না, তখন সেটা খেলে গ্যাসের প্রবলেম হয়, অ্যাসিডিটির সমস্যা হয়ে যায়, যার কারণে কিন্তু ঢাকায় লাউ কিনতে ভয় পাই আমরা। তবে বাড়ি যে কয়েকটা দিন থেকেছি আর লাউ খেয়েছি, প্রত্যেকটা লাউ অনেক জালি লাউ খেয়েছি। এদিক থেকে রত্নাপা গ্যাসের চুলায় একটা সবজি উঠিয়ে দিয়েছে, আর ওটা ছিল চাকা চিংড়ি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। আর রূপচাঁদা মাছগুলোকেও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। সাথে ছিল খয়রা মাছ, যেটা আমি লাউয়ের সাথে দিয়ে রান্না করব। এখানে রত্নাপা এই যে আমি যে ফোড়নটাকে উঠিয়ে রেখেছিলাম সেটা এখন ঝোল দিয়ে বেটে দিচ্ছে। এটাই হচ্ছে লাউয়ের তরকারির ভিতরে এখন আমি মিক্স করে দিব। মশলাটাকে বাটা হয়ে গেছে, তো খয়রা মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করা হচ্ছে। গত রাতেও কিন্তু আমরা লাউ খেয়েছি। আর এটা হচ্ছে যে সিম, আলু, বাঁধাকপি, লাউয়ের গলা, এই সবজিগুলো দিয়েই একটা মিক্স সবজি করা হয়েছে। তো লাউয়ের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামানোর আগে সেই মশলাটাকে দিয়ে পুরা ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি তরকারিটাকে নামিয়ে নিব। আমার মনে হয় এই তরকারিটা সম্ভবত বা এইভাবে রান্নার সিস্টেমটা গোপালগঞ্জেও রয়েছে বা নড়াইলেও রয়েছে। তো এইটা আমি দেখেছি আমার বাবার বাড়িতেও এই সিস্টেমে রান্না করে, অনেক আগে রান্না করতো যখন আমার দাদি বা আমার চাচিরা সবাই একসাথে আমি ছোটোবেলায় দেখেছি। আর আমার শ্বশুর বাড়িতেও দেখি, যেহেতু পাশাপাশি বাড়ি, তো রান্নার সিস্টেমটা মোটামুটিভাবে একই রকম। তো এই হচ্ছে অবস্থা। তো গ্রামে এসে আমি একদম গ্রাম্য স্টাইলে রান্নাবান্না করছি। আপনাদের কাছে কেমন লাগছে আসলে এই রান্নার সিস্টেমটা একটু কমেন্ট করে বলবেন। তবে এইভাবে রান্না করলে না তরকারির স্বাদ অনেক টেস্টি হয়। আর যেহেতু তাজা মাছ দিয়েই আমি রান্না করছি, তাজা তাজা লাউ, আর এত কম দাম প্রত্যেকটা সবজির, মনে হয় যেন প্রতিদিনই বাজার করি, প্রতিদিনই এগুলো মানে রান্না করি। লাউ তরকারিটা আমি রান্না করে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে রূপচাঁদা মাছগুলোকে আমি ফ্রাই করে নিব। তো এইটার সাথে আমি আদা, রসুন, শুকনো মরিচের যে পেস্টগুলো সেটা মাখিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে লাস্টে একদম মরিচ পেঁয়াজ দিয়ে আমি এই যে ভেজে নামিয়ে নিয়েছি। এই মাছটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে চাকা চিংড়ি মাছ। তো চাকা চিংড়িটাকে আমি প্রথমে মশলাটাকে কষিয়ে তারপরে চিংড়িটাকে দিয়ে এখন কষাচ্ছি। এটা পানি দিয়ে বেশ খানিকটা জাল করে নিতে হবে, না হলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত থেকে যায়। আর এটাকে প্রথমে লবণ হলুদ দিয়ে ভাজার দরকার নেই, এভাবে মশলার ভিতরে কষিয়ে নিলেই আপনার রান্নাটা অনেক সুন্দর হয়। আজকের ব্লগটা না অনেক বেশি বড় হয়ে গেছে, তো তার জন্য আমি সরি বলে নিচ্ছি। যারা আমার সাথে এখনও এই পর্যন্ত আছেন আপনাদের জন্য সত্যিই অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আমি যখন দুপুরে রান্নাবান্না করছিলাম, আমার ছোট যা 2 বাচ্চা নিয়ে ও খুলনা থেকে চলে এসেছিল, ওর বাবার বাড়ি খুলনায়। ও মূলত এসেছিল আমার খালা শাশুড়ির ছেলের বিয়েতে। 16ই ডিসেম্বর বিয়ে ছিল। আমাদের তো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল বিধায় আমরা আর আসতে পারিনি। তো ও তখন এসেছিল, এসেই বিয়েটা খেয়ে ওর বাবার বাড়িতে চলে গিয়েছিল। আর আজ হচ্ছে 2 ছেলে মেয়ে নিয়ে ও শ্বশুর বাড়িতে আসলো। তো এক এক করে আমি আসলে খাবারগুলো দিয়ে দিলাম। দুপুরবেলা যা যা রান্না করেছি, খয়রা মাছ দিয়ে লাউটাও এনে রেখেছি, আর এরপরে চাকা চিংড়িও এনে রাখলাম, মাছের ফ্রাইটাও দিয়ে দিয়েছি, সবজিটাও দিয়ে দিয়েছি। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে। তো এই হচ্ছে অবস্থা। হঠাৎ করে ভয়েস ওভার করতে করতে রেকর্ডিংয়ে খুব সমস্যা হচ্ছে, ভয়েস ওভার করা যাচ্ছে না। তো আলাদা অন্য একটা জায়গায় ভয়েস ওভার করে সেটা আবার এখানে এনে অ্যাড করতে হচ্ছে। শেষের দিকে ব্লগটা তৈরি করতে বেশ কষ্টই হলো। তো যাই হোক, আজকের ব্লগের যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরপরে বিকালবেলা আমার যে খালা শাশুড়ির ছেলের বিয়ে হয়েছিল, উনি রসের পিঠা বানিয়ে ভিজিয়ে সেটা আমাদের জন্য নিয়ে এসেছিল সন্ধ্যার আগ দিয়ে। তো এখন আমরা পিঠা দিয়ে, চা দিয়ে, এগুলো দিয়ে সবাই বিকালে নাস্তা করে নিব। আর আজকের ব্লগে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্রিয় মানুষগুলো প্লিজ একটা কমেন্ট করবে।